মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2010 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। কিশোরীদের মেসে সম্প্রতি এক ভয়ানক নাস্তিক এসে ভর্তি হয়েছেন। ভদ্রলোকের বয়স বছর 40। মধ্য কলকাতার কোনো এক কলেজে বিশুদ্ধ গণিত পড়ান। রোগা ফর্সা চেহারা, দাড়িগোঁপ সব নিপুণভাবে কামানো, ঝকঝকে চোখে যুক্তির ইস্পাত মাঝে মাঝে তর্কের আলোয় চমকে উঠছে। নাম ব্রজভূষণ চক্রবর্তী। ছুটি ছাটার দিন বিকেলে কিশোরীর মেসে আমাদের জমাট আড্ডা বসে। মুড়ি আর তেলে ভাজা সহযোগে দুনিয়ার যত অসম্ভব গল্পের আদান প্রদান হয়। ব্রজভূষণ আসার পর আমাদের সেই আড্ডা একেবারে মাটি হওয়ার জোগাড়। অন্ধকার পাড়াগার পথে হাঁটতে গিয়ে পাশের জঙ্গলে সাদা মতো কিছু নড়তে দেখার ব্যাপারটা চিরন্তন ভৌতিক ঘটনা। যে কোনো আড্ডায় কেউ না কেউ এমন একটা গল্প বলবেই। এর থেকেই পরবর্তী আসল গল্পগুলো আসতে শুরু করে। আমরাও নির্বিবাদে শুনে যাই। যখন কলেজের ছাত্র, অধ্যাপক মশাই কোলরিজের রাইম অব দি এনশিয়েন্ট ম্যারিনার পড়াতে গিয়ে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের কথা বলেছিলেন। সেই মানসিকতা খাটিয়েই এসব গল্প শুনি, অন্তর থেকে বিশ্বাস করি বলে নয়। আড্ডায় আজকাল এমন গল্প শুরু হলেই ব্রজভূষণ চক্রবর্তী বলেন, আরে ধর মশাই, ওসব হলো পিওর হ্যালিউসিনেশন, মানে ভ্রান্ত প্রত্যক্ষণ। গাঁজাখুরি গল্প শুনে আর ছোটবেলা থেকে কতগুলো অমূলক কুসংস্কার মনে পুষে রেখে আমাদের এই দশা হয়েছে। এমন দেখতে চাই বলেই এমন দেখি। তাহলে ব্যাখ্যার অতীত বলে কিছু নেই? আগে না, নেই। মুখে নিজেদের যতই যুক্তিবাদী বলে প্রচার করি না কেন, মনের গভীরে আমাদের একটা আদিম সত্তা আছে। সেটা হাঁচি, টিকটিকি, অমাবস্যা, বারবেলা সবই মানে। এই সত্তাই আমাদের ব্যাখ্যা খুঁজতে বাধা দেয়। আপনার ক্ষেত্রে সেটা কাজ করে না? হ্যাঁ, করতো। যুক্তিবাদী চিন্তা দিয়ে, চর্চা দিয়ে সে সত্তাকে আমি জয় করেছি। হ্যাঁ, তার মানে আপনি বলতে চান কঠিন পরিস্থিতিতে পড়লে আপনি ঈশ্বরকে ডাকেন না? প্রাণান্তকার ব্যাধি হলে মা কালীর কাছে মানত করেন না? সাধারণত করি না, তবে মিথ্যে বলবো না, তেমন তেমন টাইট কর্নারে পড়লে কখনো কখনো যে অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কাজ করে ফেলি না তা নয়। এই তো গত বছরই দেশের বাড়িতে মেয়ের জ্বর হলো। একদিন দুপুরে হঠাৎ জ্বর উঠে গেল 106 ডিগ্রি। বাড়িতে কান্নাকাটি চলছে, মেয়ে বুঝি আর বাঁচে না। এ সময়ে ডাক্তাররা বরফ জলে স্নান করিয়ে দিতে বলেন, কিন্তু পাড়া গাঁয়ে বরফ জল পাবো কোথায়? ভেজা গামছা দিয়ে মেয়ের গা মুছিয়ে দেওয়া হচ্ছে। আমার মনের অবস্থাটা একবার ভাবুন। ওই জ্বর বেশিক্ষণ থাকলে ব্রেনের সেল চিরকালের জন্য ড্যামেজ হয়ে যাবে, অথচ কিছুই করার নেই। এই সময় আমার মেজ কাকিমা বললেন, ব্রজ, পরেশকে বল পীর বাবার দরগা থেকে দৌড়ে জল পড়া নিয়ে আসুক, কোনো ভয় নেই, পীর বাবার দয়ায় সব নাকি ঠিক হয়ে যাবে। এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি সাহস বজায় রাখতে পারিনি। কাকিমার কথা মেনে নিয়ে খুড়তুতো ভাই পরেশকে জল পড়া আনতে পাঠাই। হ্যাঁ, তবেই দেখুন, তাহলে আপনিও আসলে বিশ্বাস করেন? আগে না, আদৌ নয়। ওটা স্বাভাবিক হিউম্যান রিয়াকশন, সেরিব্রাল ফাংশন নয়। কিন্তু জল পড়ায় তো মেয়ে সেরে উঠল। হ্যাঁ, সেরে উঠল, তবে জল পড়ায় নয়, নিজের সিস্টেমের কেরামতিতে। আপনি প্রমাণ করতে পারেন জল পড়ায় কোনো কাজ হয়নি? আগে না, পারি না। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে জল পড়াতেই অসুখ সেরেছিল? নলিনাক্ষ ভট্ট চোটে উঠে কি একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, আহা, তর্ক থাক।
ব্রজবাবু, আমি আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যেতে পারি যার ক্ষমতা দেখলে আপনার অবিশ্বাস হয়তো আর থাকবে না। যাবেন? বাবা, কোনো বাবাজি টাবাজি বুঝি? ছোটবেলায় গাছ থেকে পড়া কিংবা জলে ডোবা দুর্ঘটনার কথা হাত দেখে বলে দেবেন, তাই তো? নাকি আগামী চৈত্রে যে ফাঁড়াটা আছে তার জন্য শ্বেত বেডেলার মূল মাদুলি করে পড়তে বলবেন? হ্যাঁ না, বাবাজি নয়, গৃহী সাধক। তিনি আপনার কাছে পয়সাও চাইবেন না, মাদুলিও বিক্রি করবেন না। হ্যাঁ, প্রথমে করবেন না, তারপর আমার বিশ্বাস জন্মে গেলে একদিন মহামৃত্যুঞ্জয় কবচ বানাতে 200 টাকার যোগ্য করতে বলবেন। দেখুন, এসব বুঝলো কি না আমার খুব ভালো জানা আছে। ব্রজবাবু, আমি যার কথা বলছি তাকে আপনি চেনেন না। অনর্থক একজন অজানা মানুষের নামে অপবাদ দিচ্ছেন কেন? সাধকদের মধ্যে কেউ কেউ ভণ্ড থাকতে পারে, তা বলে কি সবাইকে অবিশ্বাস করা উচিত? ও, মানে এই সাধক বাবাজি আমার কাছে একটা আননোন কোয়ান্টিটি, একে তাই আমাকে বেনিফিট অফ ডাউট দিতে হবে, তাই তো? ঠিক আছে, চলুন একবার আলাপ করে আসাই যাক। কোথায় যেতে হবে? আজই বিকেলে চলুন না। আজই? মশাই, কলকাতায় নাকি? কলকাতায়। বিকেল 5টা নাগাদ তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। কিশোরী, যাবে নাকি? যাব বই কি, নিশ্চয়ই যাব। ব্রজবাবু যুক্তি দিয়ে থই পাচ্ছেন না, এই জিনিস না দেখলে চলে? ব্রজভূষণ কিশোরীর দিকে একবার অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলেন। বেলা হয়েছিল। তখনকার মতো বিদায় নিয়ে নিজের বাসায় ফিরলাম। কিশোরী আর ব্রজভূষণকে নিয়ে বিকেল 5টার পর যখন তারানাথের বাড়ির দরজায় হাজির হলাম, তখন আকাশে মেঘ ঘনিয়ে এসে টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ আর আমাদের মধ্যে কেমন একটা বৃষ্টির যোগ আছে। চড়চড়ে রোদ্দুরে ভরা দুপুরে ঠিক করলাম বিকেলে তারানাথের বাড়ি যাব, আর বিকেলবেলা বেরোবার সময় ঠিক দেখি আকাশ কালো, ঠান্ডা বাতাস দিচ্ছে। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি নামে। বাড়ির দরজার উপর টাঙানো বিবর্ণ সাইনবোর্ডটা দেখে ব্রজভূষণ মুখের একটা তাচ্ছিল্যব্যঞ্জক ভঙ্গি করলেন। কড়া নাড়তে নাড়তে তারানাথের মেয়ে চারি ওরফে চারুপ্রভা এসে দরজা খুলে দিল। কি চারি, ভালো আছো? বাবা আছেন বাড়িতে? কাকাবাবু মধ্যে অনেকদিন আসেননি যে, আসুন। কাজে ব্যস্ত ছিলাম মা। আমরা বসি, তুমি বাবাকে ডেকে দাও। ব্রজভূষণ শিক্ষিত লোক। আমাদের প্রতি নিক্ষিপ্ত তার শানিত শববর্ষণ একটু বেশি প্রখর হয়ে পড়লেও তার ভেতর কোনো হীনতা ছিল না। চারির উপস্থিতিতে তিনি কোনো কথা বলেননি। এবার সে বেরিয়ে যেতে চারদিকে তাকিয়ে বললেন, এই তাহলে সেই গ্রেট ম্যানের ঘর। তারানাথের বসবার ঘরের সাজসজ্জা গৃহস্বামীর সাম্প্রতিক অবস্থা বিপর্যয়কে প্রকট করে তুলেছে। চটা ওঠা এবড়ো খেবড়ো সিমেন্টের মেঝে, নড়বড়ে তক্তপোষে জীর্ণ শীতলপাটি, প্রায় এক যুগ চুনকাম না হওয়া দেয়ালে নোনা ধরা দাগ, পাল্লায় কাঁচ ভাঙা আলমারিতে বোঝাই করা অজস্র পুরনো পঞ্জিকা। ভালো মানুষের ধনীও হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ব্রজভূষণ বাবু। আরে না না, মানে আমি কথাটা ঠিক সেই অর্থে, আমি বলছিলাম যে... এমন সময় তারানাথ বাড়ির ভেতর থেকে বসবার ঘরে এসে ঢুকল। এই যে তোমরা এলে, তাহলে এতদিন ছিলে কোথায়, আর ইনি কে? আমরা যথাবিধি ব্রজভূষণের সঙ্গে তারানাথের পরিচয় করিয়ে দেওয়ার পর কিশোরী বলল, আজ কিন্তু আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আমাদের ব্রজবাবু যুক্তি দিয়ে যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করেন না। পরলোক, আত্মা, ঈশ্বর কিছুই না। তাই সে তো নিজস্ব ব্যাপার, তার জন্য হঠাৎ আমার কাছে এলে কেন? দেখুন, পৃথিবীতে সত্যিই নাস্তিক মানুষ অনেক আছেন। তাদের সবাইকে বিশ্বাসী করে তোলা আমাদের ব্রত নয়। কিন্তু ব্রজবাবু আমাদের বন্ধু, আর আপনিও আমাদের ঘনিষ্ঠ, তাই সুযোগটা ছাড়লাম না। আপনি যদি একটু সাহায্য করেন। না ভাই, আমি কি করব? আমি কিছু জানি না। না মানে, যদি অন্তত ওর জীবনের এমন কিছু ঘটনা বলে দেন যা অন্য কারো জানবার কথা নয়, বা ওইরকম কিছু। তারানাথের এই ঘরে বসে এমন ঘটনা আমরা অনেক ঘটতে দেখেছি, কিন্তু আজ তারানাথ নিতান্ত কঠোর। কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। লজ্জিত মুখে বসে রইলাম। দেখুন, আপনার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস ব্যাপারটা এক ধরনের ব্যক্তিগত মানসিক অবস্থা, বুঝলেন?
সামাজিক, শিক্ষাগত এবং পারিবারিক বিশেষ আবেষ্টনী এটাকে গড়ে তোলে। সেই অকারণ বিশ্বাসের ফলে এই ভদ্রলোকের উপর আপনারা এমন কিছু অবাস্তব গুণ আরোপ করেছেন যার অস্তিত্ব কেবল আপনাদের মনে। দোষটা আমাদের নয়, ওরও নয়। অল্প বয়স থেকে কার মানসিকতা কিভাবে গড়ে উঠেছে তার উপর ব্যাপারটা নির্ভর করে। মার্জনা করবেন, আমি এর দ্বারা আপনার প্রতি কোনো কটাক্ষ করিনি। কারো যদি কোনো অলৌকিক ক্ষমতা না থাকে, মানে না থাকাটাই স্বাভাবিক, তবুও তার সৎ এবং ভালো মানুষ হতে বাধা নেই। আপনাকে শ্রদ্ধা করার জন্য এরা কয়েকটি অতিরিক্ত গুণ আপনার উপর আরোপ করেছেন, সেজন্য আপনি তো দায়ী নন। সে তো ঠিকই তো। আমরা মরমে মরে গেলাম। যারা কোষ্ঠী বিচার করাতে কিংবা হাত দেখাতে আসে তাদের তারানাথ মাঝে মাঝে দু একটা আশ্চর্যকাণ্ড দেখিয়ে একেবারে অবাক করে দেয়। তার এই বৈঠকখানায় বসে সে জিনিস এই কবছরে কতবার দেখেছি। আজ আমাদের অনুরোধ সত্ত্বেও তার নিরুত্তাপ ব্যবহার আমাদের নিদারুণ অপ্রস্তুত করল। তারানাথ একজন সাধারণ মানুষ এবং তার ভেতরে কোনো বিশেষ ক্ষমতা নেই, এ বিষয়ে নিঃসন্দেহ হয়ে ব্রজভূষণ তারানাথের সঙ্গে নানান সাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ জুড়ে দিলেন। আমাদের ইচ্ছে ফলবার আর কোনো আশা না দেখে হতাশ হয়ে বললাম, আমাদের কথা তো আর রাখলেন না, অন্তত একটু চা খাওয়ান। চায়ের কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমাদের এই বন্ধুটির হয়তো সময় হবে না, সেজন্যই আগে বলিনি। আমার সময় হবে না কেন? মানে চা খাবো বলে বলছি না, কিন্তু আমার তো এখন কোনো কাজ নেই। কাজ কখন আসে তা কি আগে থেকে বলা যায়? চা করতে বলি তাহলে? হ্যাঁ, বলুন। বাড়ির ভেতরে চা করতে বলে এসে তারানাথ ভাঙা আলমারির পাল্লা খুলে মোটা সুতো দিয়ে বাঁধা একতাড়া সাদা কাগজ বের করল। সমাগত ভক্ত শিষ্যদের সঙ্গে বসে হস্তরেখা বা কোষ্ঠী বিচার করার সময় তারানাথ এর থেকে কাগজের স্লিপ নিয়েই হিসেব নিকেশ করে, ব্যবস্থাপত্র দেয়। এক টুকরো কাগজে কি লিখে ভাঁজ করে একখানা খামে পুরে গদের আঠা দিয়ে খাম বন্ধ করল তারানাথ। তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে বলল, আপনি তো শিক্ষিত ব্যক্তি, অধ্যাপনা করেন। আপনাকে একটা কথা দিলে রাখবেন আশা করি। কথা দিলে অবশ্যই রাখবো, কিন্তু কি কথা দিচ্ছি সেটা তো আগে জানা দরকার। নিশ্চয়ই। এই মুখবন্ধ খামটি আমি আপনাকে দিচ্ছি। আজ থেকে দিন 15 পরে রবিবার বিকেলে এটা নিয়ে আপনি আমার এখানে আসবেন। আপনাকে শুধু কথা দিতে হবে যে এর মধ্যে আপনি এ খাম খুলবেন না, ঠিক আছে? মানে কি বল, এটাই খাম নিয়ে যাব, আবার 15 দিন পর আপনার কাছে নিয়ে আসবো, এবং এর ভেতরে সেটা খুলবেন না। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু কেন? কারণ কি একটা থাকতেই হবে। মনে করুন না একজন বৃদ্ধের অনুরোধে একটা অকারণ কাজ করছেন। ঠিক আছে, 15 দিন পরে এটা নিয়ে আমি আপনার কাছে আসবো। কি হচ্ছে বুঝতে না পারলেও কিশোরী আর আমি তখন কৌতূহলী হয়ে উঠেছি। সেদিন কিন্তু আমরাও আসবো। আসবে বই কি, তোমরা না এলে ফাঁকা ফাঁকা লাগে। এমন সময় চারি একখানা খাবার থালায় 4টে চায়ের পেয়ালা এনে আমাদের সামনে তক্তপোষের উপর রেখে গেল। পেয়ালা হাতে নিয়ে সবে চুমুক দিতে যাচ্ছি, হঠাৎ বাইরে থেকে কে ডাকলো, ব্রজভূষণ বাবু এখানে আছেন নাকি? হ্যাঁ, এখানে আমাকে কে খোঁজ করতে এলো? চপ, আমি দেখছি। একটু পরেই তার সঙ্গে ভেতরে ঢুকলো রমেন। সে কিশোরীদের মেসের একজন মেম্বার। আরে আপনি এখানে, কি ব্যাপার? ব্রজবাবু আপনি একটু মেসে চলুন। কিশোরী এখানে গল্প করতে আসে জানি, আজ দুজনে একসাথে বেরোলেন, তাই ভাবলাম এখানে হয়তো পাওয়া যাবে। একবার চলুন আমার সাথে। তার মুখের ভাব দেখে উদ্বিগ্ন হয়ে ব্রজভূষণ বললেন, এই কি হয়েছে রমেনবাবু, মানে কোথায় যাবো আপনার সঙ্গে? আপনি বেরিয়ে আসার একটু পরে আপনার একটা টেলিগ্রাম এসছে, আমি সই করে নিয়েছি। কি আছে টেলিগ্রামে? আপনার মায়ের খুব অসুখ, আপনার ছোট ভাই টেলিগ্রাম করেছে। সে কি, মায়ের অসুখ? আমার তো তাহলে এক্ষুনি রওনা দিতে হবে। কিশোরী বাবু,
আপনার কাছে তো ঘড়ি আছে, একবার দেখুন দেখি। 6:15টার গাড়ি ধরতে পারবো? আর রমেনবাবু, সত্যি করে বলুন তো, খারাপ কিছু নয় তো? মা আছেন তো? না না, সেসব কিছু নয়। চলুন, নিজের চোখেই গিয়ে টেলিগ্রামটা দেখবেন। খুব তাড়াতাড়ি করলে হয়তো গাড়িটা পেতে পারেন। এক কাজ করুন, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিন এখান থেকেই। মেসে গিয়ে চট করে জিনিসপত্র গুছিয়ে নিন, তারপর ওই গাড়িতে একেবারে স্টেশন চলে যাবেন। ব্রজভূষণ তারানাথের দিকে তাকিয়ে বললেন, দেখুন, এভাবে হঠাৎ চলে যেতে হচ্ছে বলে আমি অত্যন্ত দুঃখিত। ভালো করে পরিচয় করারই সুযোগ হলো না। ফিরে এসে না হয় একদিন আপনার কাছে, এখন গিয়ে ভালো খবর পেলেই বাঁচি। ফিরেই কিন্তু আসবেন একদিন। 15 দিন বাদে আপনার তো আসার কথাই ছিল। আজ আপনার চা খাওয়াও হলো না। হ্যাঁ, আজ আর সময় হলো না, সামনের দিন বরং। এই পর্যন্ত বলেই থেমে গিয়ে ব্রজভূষণ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তারানাথের দিকে তাকালেন। তারানাথও ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে ব্রজভূষণের দিকে তাকিয়ে আছে। সত্যি ব্রজবাবু চা খাওয়ার সময় হলো না। চলো হে ব্রজবাবু, চলুন, এরপর আর ট্রেন ধরতে পারবেন না। মেসে আসবার পথে গাড়িতে ব্রজভূষণ কয়েকবার আপন মনেই বললেন, কোইন্সিডেন্স, কোইন্সিডেন্স। ব্রজভূষণকে আমরা দু একজন সঙ্গে গিয়ে ট্রেনে তুলে দিয়ে এলাম। কথা রইল, গিয়েই ওখানকার সংবাদ জানিয়ে উনি আমাদের চিঠি দেবেন। দিন 7 বাদে দেশ থেকে ব্রজবাবুর চিঠি এলো। তার মায়ের সন্ন্যাস রোগের আক্রমণ হয়েছিল, বাঁচবার কোনো আশাই ছিল না। যাই হোক, এখন তিনি অনেকটা সামলে উঠেছেন। তাকে আরেকটু সুস্থ করে ব্রজবাবু ফিরবেন। আরও 1 সপ্তাহ কাটল। রবিবার সকালে কিশোরীর মেসে গেলাম ব্রজভূষণ ফিরেছেন কিনা খবর নিতে। না, ব্রজবাবু ফেরেননি, আর কোনো চিঠিও আসেনি। আজ বিকেলে কিন্তু আমাদের তারানাথের বাড়ি যাওয়ার কথা। এদিকে ব্রজবাবু তো এসে পৌঁছলেন না, কি করবে? বিকেল অবধি দেখো, উনি না এলে আমরাই অন্তত যাই। বেশ, আমি তাহলে আর এখানে আসবো না, সরাসরি তারানাথের বাড়ি চলে যাব। তুমিও ওখানেই চলে যাও। বিকেল 5টা নাগাদ আমরা দুজনেই মঠস লেনে গিয়ে হাজির হলাম। এসো এসো, ভাবছিলাম তোমাদের এত দেরি হচ্ছে কেন। আপনার মনে ছিল আজ আমাদের আসার কথা? মনে ছিল। বসো জমিয়ে, চা খাবে? আজ আবার বাধা পড়বে না তো? তারানাথ হেসে বলল, না, আজ আর বাধা পড়বে না। কিছুক্ষণ বাদেই চারি এসে চা দিয়ে গেল। এর মধ্যে ব্রজবাবুর মা যে ভালো আছেন সে কথা আমরা তারানাথকে জানিয়ে দিয়েছি। চায়ে চুমুক দিয়ে বললাম, একটা কথা বলি, একটু হয়তো অনধিকার চর্চা হয়ে যাবে, রাগ করবেন না। মানে চারির তো বিয়ের বয়স হলো, ওর বিয়ের জন্য চেষ্টা করছেন না কেন? প্রশ্নটা শুনে তারানাথ হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। ইতিমধ্যে কিশোরী পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথের সামনে রেখেছে। তার থেকে সিগারেট নিয়ে ধরাতে ধরাতে অন্যমনস্কভাবেই তারানাথ বলল, মনে করার কিছু নেই, তোমরা ঠিকই বলেছ। মেয়ের বয়স হচ্ছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া তোমরা চারিকে ছোটবেলা থেকে দেখছো, তোমাদের অধিকার আছে বই কি। খানিকক্ষণ চুপ করে সিগারেট টেনে তারানাথ বলল, চারির বিয়ের জন্য খোঁজ খবর করার একটা অসুবিধে আছে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ বলল, ব্যাপারটা তোমাদের খুলেই বলি, গল্পের মতো লাগবে শুনতে। শুনবে নাকি? অবশ্যই শুনব। আরে গল্পের লোভই তো এখানে আসা। চারি এসে একখানা পেতলের রেকাবিতে পান আর মশলা রেখে গেল। আজ সে একটা হলুদ তাঁতের শাড়ি পরেছে, টান টান করে চুল বেঁধেছে, কপালে খয়েরের টিপ। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এর চেয়ে বেশি সাজ কোথা থেকে করবে? কিন্তু তাতেই চারিকে ভারী সুন্দর দেখাচ্ছে। বললাম, হ্যাঁ রে, আজ এত সেজেছিস যে, কোথাও যাবি নাকি? সে লজ্জিত মুখে মাথা নেড়ে বাড়ির ভেতরে পালিয়ে গেল। তারানাথ বলতে শুরু করল,
আমার প্রথম যৌবনের ঘটনা তো তোমাদের কিছু কিছু বলেছি। এসব বড় আশ্চর্য দিন গিয়েছে। সংসারে মন নেই, বৈষয়িকতায় মন নেই, একটানা কোথাও বেশি দিন থাকতে ইচ্ছে করে না। ঘুরে ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে, বনে পাহাড়ে। একবার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। বাংলাদেশ আর বিহারের সীমানায় একটা ছোট্ট গ্রামে রাত্রিরের আশ্রয় নিয়েছিলাম। গ্রাম বলতে 10-12টা খোড়ো চালের বাড়ি মাত্র। গ্রামের প্রান্ত থেকেই শুরু হয়েছে পাহাড় আর জঙ্গল। এক গোয়ালার বাড়ি থেকে মাটির ভাঁড়ে শেরখানেক দুধ কিনে কাছের পাহাড়টার ওপর চলে গেলাম রাত কাটাবো বলে। গায়ের মোড়ল অবশ্য বলেছিল তার বাড়িতে থাকতে, কিন্তু বাড়ির আর আমি যদি চাইব তাহলে আর পথে বেরিয়েছি কেন। পাহাড়ের ঢালুতে ঘন জঙ্গল। তবে বিহারের দিকে যেমন হয়, বড় বড় গাছ অনেক আছে, কিন্তু গাছের নিচে বাংলাদেশের মতো ঝোপঝাড় নেই। একেবারে তকতকে পরিষ্কার। সেখানেই একটা চৌরস পাথরের ওপর আস্তানা গাড়লাম। ক্রমে রাত্রির গভীর হতে লাগলো। সঙ্গে দেশলাই ছিল। শুকনো কাঠকুটো জোগাড় করে আগুন জেলে দুধটা জাল দিয়ে খেয়ে নিলাম। কিটকিট করে এক ধরনের পোকা ডাকছে বনের মধ্যে। ঝিরঝিরে বাতাস বইছে সন্ধে থেকে। বোধহয় সেই জন্যই মশা নেই আদৌ। রোজ রাত্রিরে কিছুক্ষণ ধ্যানের অভ্যেস করেছিলাম। কোনো বিশেষ দেবতার মূর্তি কল্পনা বা মন্ত্রজপ নয়, এমনি চোখ বুজে পদ্মাসনে বসে মনকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করার চেষ্টা করতাম। ঘণ্টা 2-3 পাথরের টুকরোর ওপর বসে মনকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে অন্তর্মুখী চেতনার স্রোতে যুক্ত করলাম। যখন ধ্যান শেষ করে চারদিকে তাকালাম, তখন নিশ্চয়ই মধ্যরাত্রি পার হয়ে গিয়েছে। আকাশে চাঁদ নেই, কিন্তু বনের মধ্যে চুঁইয়ে আসা অজস্র নক্ষত্রের স্নিগ্ধ আলো জ্যোৎস্নার অভাব পূর্ণ করেছে। নিচে গ্রামের বাড়িগুলোতে আলো নিভে গিয়েছে অনেকক্ষণ। দেহাতে এত রাত্রিরে কেউ জেগে থাকে না। কান পেতে থাকলে মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যায়। কি সুন্দর শান্তি ছড়িয়েছে পরিবেশে। আমি কবি নই, এসব বর্ণনা যে কাব্য করে দিচ্ছি তা ভেবো না। মাথার নিচে পুঁটলিটা দিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম পাথরের ওপর। শাল আর সেগুনের বনে বাতাস লেগে কেমন একটা উদাস বাজনার মতো শব্দ হচ্ছে। পাতার ফাঁকে ফাঁকে নক্ষত্রের ভিড়। কবেকার কি সব কথা যেন আবছা আবছা মনে পড়ে যায়, অথচ পুরোপুরি মনে আসে না। গত জন্মের স্মৃতি কি হবেও বা? সারা রাত সেই অরণ্যের মধ্যে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থেকে এক স্বর্গীয় শান্তি নেমে এলো আমার মনে। এটাকেই আমি আশ্চর্য অভিজ্ঞতা বলছিলাম। ওই নির্জনতা, ওই রহস্যময় রাত্রি, ওই নক্ষত্রের দল যেন আমাকে সৃষ্টির আদিম মুহূর্তে নিয়ে গেল। এই আকাশ, অরণ্য, মাঠ, নক্ষত্র আর বিশ্বজগৎ তৈরি হওয়ার আগের সময়, যখন সমগ্র সৃষ্টিটাই ভবিষ্যতের গর্ভে নিহিত রয়েছে। দৈবী আনন্দে মন ভরে উঠল। মনে হলো কিছুই তো কিছু নয়। ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা কিছুই তো আমাকে এই আনন্দের সন্ধান দিতে পারবে না। আমি সেই পাথরের ওপর শুয়েই স্পষ্ট বুঝতে পারলাম আমার কিচ্ছু হবে না। অন্তত সাধারণ মানুষ বা এমনকি সাধু সন্ন্যাসীরও যাকে কিছু হওয়া বলে, তা আমার জীবনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে আনন্দ বুকের ভেতর অনুভব করলে পৃথিবীর আর সব কিছু তুচ্ছ হয়ে যায়, সেই আনন্দের এক চমক দেখতে পেয়েছিলাম সেদিন। বাকি জীবনটা তারই সন্ধানে ব্যয় করেছি। নইলে সাধনার মাধ্যমে যাদের দেখা পেয়েছি, তারা আমাকে ভোগ এবং ঐশ্বর্যের চরম বর দিতে পারতেন, কিন্তু সে প্রার্থনা আমি করিনি। এবার নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে, যার জন্য অন্য সব পার্থিব কামনার বস্তু ত্যাগ করলাম, সেই আনন্দের সন্ধান পেয়েছি কিনা।
না, পরিপূর্ণভাবে পাইনি। চলার পথের বাঁকে কখনো কখনো, এমনি পাহাড়ের চূড়ায় কিংবা আঁকাবাঁকা নদীর ধারের মহাশ্মশানে রাত কাটাতে কাটাতে পরম সত্যের আনন্দময় সঙ্গীতের এক টুকরো ভেসে এসেছে মনে। তাতেই জীবন ধন্য হয়ে গিয়েছে। মনের এই অবস্থাতেই প্রথম মধুসুন্দরী দেবীর দেখা পাই। সে গল্প তো তোমরা জানো। ঘুরতে ঘুরতে একজন সিদ্ধ পুরুষের সন্ধান পেয়েছিলাম। পাহাড়ের গুহায় থাকেন। গুহার পাশেই বনের মধ্যে তার সিদ্ধাসন, পঞ্চমুণ্ডির। সাধুজি প্রায়ই অনেক রাত অবধি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকতেন। একবার যেন দূর থেকে সাধুজিকে দেখেছিলাম মাঝরাতে একটি সুন্দরী নারীর সঙ্গে কথা বলতে। একটু অবাক হয়েছিলাম। কদিনের সাহচর্যেই যতদূর বুঝেছিলাম, সাধুজির চরিত্র অত্যন্ত পবিত্র এবং নির্মল। কিন্তু তাহলে ওই মেয়েটিকে অত রাতে সে কেন আসে? দিনের বেলা যখন তার সুযোগ আছে। এর কিছুদিন বাদে সাধুজি কয়েকদিনের জন্য শিষ্য বাড়ি গেলেন। আমি একা রইলাম গুহার আস্তানায়। প্রথম রাতেই কি মনে হলো কি জানি, সিদ্ধ আসনের শক্তি পরীক্ষা করবার জন্য পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসলাম। সেই রাত্রিরেই আসনে বসে থাকা অবস্থাতেই আমি মধুসুন্দরী দেবীর দেখা পাই। একটু একটু করে সমস্ত বনভূমি ভরে উঠল আশ্চর্য দেবধূপের গন্ধে। পৃথিবীর কোনো চেনা সুবাস সে নয়। কেমন যেন নেশা নেশা মনে হতে লাগল। তারপরই অরণ্যের একাংশ আলো করে মধুসুন্দরী দেবী আবির্ভূতা হলেন। সে ত্রিভুবন বিজয়ী রূপ মানুষের হয় না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। যাই হোক, এর কিছুদিন পরে আমি সাধুজির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। উনি বলেছিলেন, যাকে দেখেছ তিনি মধুসুন্দরী দেবী। অনেক ভাগ্য থাকলে ওর দেখা পাওয়া যায়। তুমি যদি ওর সাধনা করতে চাও তাহলে আমি তার মন্ত্র এবং প্রক্রিয়া বলে দিচ্ছি, কিন্তু আমার এখান থেকে তোমাকে চলে যেতে হবে। এক আসনে দুজন সাধকের স্থান হয় না। সাধুজির কাছ থেকে চলে এসে বরাকর নদীর ধারে এক শালবনে আস্তানা গাড়ি। দীর্ঘ সাধনার পর একদিন সাধুজির নির্দেশ মতো অমাবস্যার রাত্রিতে আঙট কলাপাতায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে হোম করে পূর্ণাহুতি দিই। এর কয়েকদিন বাদে গভীর রাতে মধুসুন্দরী দেবী দেখা দেন। গুরু বলে দিয়েছিলেন দুভাবে দেবীকে লাভ করা যায়, ভার্যা রূপে অথবা কন্যা রূপে। কন্যা রূপে চাইবার বয়স সেটা নয়। ফলে এরপরে ৩-৪ মাস দেবী আমার জীবন অলৌকিক মাধুর্যে ভরে দিয়েছিলেন। শরীরই প্রেম নয়, আসঙ্গ লিপ্সা কতক্ষণ আর থাকে। শরীরই কামনার অনেক ঊর্ধ্বের ভালোবাসার সন্ধান পেয়েছিলাম সেই দিনগুলিতে। কিন্তু এ আনন্দ বেশি দিন স্থায়ী হল না। বাড়ির লোক আমার সন্ধান পেয়ে বরাকর নদীর ধারের সেই শালবন থেকে জোর করে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম। খুঁজতে খুঁজতে বাড়ির লোকেরা যখন আমাকে আবিষ্কার করে, আমি নাকি তখন বনের মধ্যে বসে আপন মনে বিড়বিড় করছি। আমার চুল বড় বড় হয়ে তাতে জট পড়ে গিয়েছে, লম্বা নখের নিচে কালো মাটি, জামা কাপড় শতচ্ছিন্ন। সত্যি সত্যি দড়ি দিয়ে বেঁধে আমাকে ফিরিয়ে আনা হয়। সেই বাঁধন ছিঁড়ে শেষবারের মতো বরাকর নদীর চরে দেবীর সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। বললাম, কেন দেবী? বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে।
জীবনে দ্বিতীয় নারী এলে আর আমার দেখা পাওয়া সম্ভব নয়। আমি বিয়ে করব না। অসম্ভব। ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না। বিয়ে তোমাকে করতেই হবে। তাহলে আর কখনো নয়, কোনোদিনও নয়? আমাকে একবার পেলে চিরতরে কেউ হারায় না। আবার আমাদের দেখা হবে, তবে এভাবে নয়, এই রূপে নয়। তবে কিভাবে দেখা হবে বলে দিন দেবী। এখন জেনে তোমার লাভ নেই, সময় হলে নিজেই বুঝতে পারবে। তারপর বনের মধ্যে গভীর অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, আমি চললাম। তুমি পালিয়েছ বুঝতে পেরে বাড়ির লোকেরা তোমাকে ধরতে আসছে। তোমাকে কিছু ক্ষমতা দিলাম, ঠিকমতো ব্যবহার করতে পারলে কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। আর সময় নেই, চলি। দেবী অন্তর্হিতা হবার প্রায় সঙ্গে সঙ্গেই দেখলাম বনের ভেতর দিয়ে কয়েকটা লণ্ঠনের আলো এগিয়ে আসছে। মনে একটা হাল ছেড়ে দেওয়া হতাশার ভাব, নিবিড় ক্লান্তি। আর পালাবার চেষ্টা না করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রইলাম। লোকেরা এসে চিৎকার করে উঠল, ওই এই যে এখানে বসে আছে। একজন এসে আমার হাত ধরল। আমার হাত বাঁধবার জন্য ওরা দড়ি নিয়ে এসেছিল। আমি বললাম, আমি নিজেই যাচ্ছি, আর ভয় নেই, আমি আর পালাবো না। পরের দিন সকালে গাঁয়ের কেষ্ট নাপিত এসে আমার দাড়ি গোঁফ কামিয়ে চুল কেটে দিল। বেশ কিছুদিন আমার মনের কোনো প্রকৃত ক্রিয়া ছিল না। খেতে হয় নইলে প্রাণ থাকে না, তাই দুবেলা খেতে বসি। ঘুম আসে না, তবু জোর করে ঘুমোবার চেষ্টা করি, কারণ জেগে থাকলে একটা তীব্র ক্ষতির বোধ বুকের মধ্যে হাহাকার জাগিয়ে তোলে। কি অমূল্য জিনিস চিরকালের জন্য হারিয়েছি, আর তা কখনো ফিরে পাব না। আবার ঘুমোলে স্বপ্নের ভেতরে ভেসে ওঠে বরাকর নদীর ধারের সেই বালির চর, পূর্ণিমার জ্যোৎস্নায় অভ্রের কুচি চকচক করছে, আলোয় ছায়ায় মেশা সেই শালবন, উদাস হাওয়া করুণ বাজনা বাজাচ্ছে তার পাতায় পাতায়। কিন্তু শূন্য সেই অরণ্য আজ নিষ্প্রভ। চাঁদের আলো সেখানে ভালো করে খুলছে না, কারণ দেবী আর নেই। মনে তিক্ত অতৃপ্তি নিয়ে ঘুম ভেঙে জেগে উঠতাম। এই মানসিক অবস্থার ভেতর আমার বিয়ে হয়ে গেল। বিবাহের কোনো অনুষ্ঠানই আমার অন্তরকে স্পর্শ করতে পারল না। আবিষ্ট মানুষের মতো যে যা বলল করে গেলাম। পাত্রী আগে থেকেই ঠিক ছিল, আমাদের গ্রামেরই মেয়ে। আমার জীবনে সবই অদ্ভুত। পাত্রী নির্বাচনের ব্যাপারটাও সাধারণভাবে ঘটেনি। ছোটবেলায়, তখন আমার 12-13 বছর বয়স, সাঁতার কাটতে খুব ভালোবাসতাম। নদীতে গিয়ে ঘণ্টাখানেক সাঁতার দিয়ে স্নান না করলে তৃপ্তি হতো না। বর্ষার নদীতে গেরুয়া জলের ঢল নামত, কুটো পড়লে দুখানা হয়ে যায় এমনি স্রোত। এমন এক বর্ষাকালে মনের সুখে জলে ঝাঁপিয়ে স্নান করছি, হঠাৎ পাড় থেকে সম্মিলিত কণ্ঠের একটা চিৎকার উঠল। সবাই আঙুল দিয়ে নদীর মাঝখানে কি যেন দেখাচ্ছে। তাকিয়ে দেখি প্রখর স্রোতের টানে একটি 7-8 বছরের মেয়ে অসহায়ভাবে ভেসে যাচ্ছে। ওই টানের মুখে হাতিও ভেসে যাবে। কেউই মেয়েটিকে বাঁচানোর জন্য জলে নামতে সাহস করছে না। আমার তখন অল্প বয়স, মৃত্যুর পরোয়া করি না। সাঁতার দিয়ে এগিয়ে মেয়েটির চুলের গুছি চেপে ধরলাম। এরপর আর ওই ভয়ানক স্রোতের বাধা কাটিয়ে কিছুতেই ফিরে আসতে পারি না। একা হলে কোনো অসুবিধে হতো না,
কিন্তু এক হাতে মেয়েটিকে ধরে রেখেছি, ছেড়ে দিলেই সে ডুবে যাবে। এক সময় তো এমন হলো, মনে করলাম মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাই, পারলাম না। অতি কষ্টে এক হাতে জল কেটে পাড়ের কাছে এলাম, আর সমস্তক্ষণ গ্রামের একদল লোক ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে আমাকে উৎসাহ এবং নানান রকম পরামর্শ দিয়ে গেল। কে একজন একটা ধুতি পাকিয়ে ছুঁড়ে দিল আমার দিকে, তবে তার আর দরকার ছিল না, কারণ ততক্ষণে আমি পায়ের নিচে জমি পেয়ে গেছি। যাকে বাঁচালাম সে আমাদের গ্রামের হরিদাস ভট্টাচার্যের মেয়ে। এই ঘটনার বছর 2 পরে হরিদাস ভট্টাচার্য কথায় কথায় আমার জ্যাঠামশাইকে বলেছিলেন, আমার মেয়েটাকে তো তারানাথ বাঁচালো, এবার আপনারা ওকে পায়ে স্থান দিন। অবাক হয়ে জ্যাঠামশাই বললেন, তার মানে? আগে আমি তারানাথের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছি, সে আমার মেয়ের প্রাণ রক্ষা করেছে। শাস্ত্রমতে তার প্রাণের মালিক এখন সেই, বিধাতাই এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। জ্যাঠামশাই তখনকার মতো ব্যাপারটা এড়িয়ে গেলেন বটে, কিন্তু পাড়া গাঁয়ে এসব মজাদার কথা চাপা দিয়ে রাখা কঠিন। কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা এ নিয়ে নানান রকম আলোচনা করতে শুরু করলো। কেউ বলল, হরিদাসের আক্কেল দেখেছ, ফাঁকতালে মেয়েটাকে পার করবার তাল করছে। আবার কেউ বলল, ঠিকই তো বলেছে, তারানাথের উচিত মেয়েটাকে বিয়ে করা, মনুসংহিতাতে স্পষ্ট এরকম নির্দেশ দেওয়া আছে। আসলে এমন হলে বেশ একটা মজা হয়। গ্রামের শান্ত নিস্তরঙ্গ জীবনে 2-5 দিন হইচই করবার মতো কিছুই তো কখনো ঘটে না। আমার বিয়েটা ঘটিয়ে দিতে পারলে সবাই মিলে একটু আমোদ করা যায়, এই আর কি। এর ফলে সত্যি কিছু হতো কিনা জানি না, কিন্তু এবারে বাড়ির লোকেরা আমাকে ধরে আনার পর হরিদাস ভট্টাচার্য নতুন উদ্যমে এসে আমার জ্যাঠামশাইকে পাকড়াও করলেন। বিয়ে দিলে আমার পায়ে বেড়ি পড়বে, আমি আর পালাতে পারবো না, এমন একটা ধারণা বাড়ির সকলের ছিল। এদিকে জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, ঘুরে ঘুরে পাত্রী দেখে বেড়ানো তার পক্ষে সম্ভব নয়। অথচ চট করে বিয়েটার ব্যবস্থা না করলে আমি আবার পালিয়ে যেতে পারি। কাজেই সব দিক বিবেচনা করে জ্যাঠামশাই হরিদাস ভট্টাচার্যকে কথা দিলেন। তাদের বংশ ভালো, মেয়েটিও দেখতে শুনতে ফেলনা নয়, বিয়েতে আপত্তি হওয়ার কোনো কারণ ছিল না। জ্যাঠামশাই প্রথম দিকে যে ইতস্তত করেছিলেন তার কারণ তার ধারণা ছিল যে শ্বশুর বাড়ি দূরে না হলে জামাইয়ের যথেষ্ট আদর হয় না। অবশ্য এ ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। তোমরা হয়তো ভাবছ, চারির বিয়ের সঙ্গে এই গল্পের সম্বন্ধ কি? সম্বন্ধ আছে, সে কথায় আসছি, মনোযোগ দিয়ে শুনে যাও। যন্ত্রচালিতের মতো বিয়ে করলাম, কিন্তু স্ত্রীর প্রতি আমার কোনো টান জন্মালো না। সত্যি বলতে কি, প্রথম 4-5 মাস তার দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। রাত্রিরে বৈঠকখানা ঘরে একটা চাদর আর বালিশ নিয়ে আলাদা শুতে যেতাম। দিনের বেলা ভেতর বাড়িতে আদৌ ঢুকতাম না, পাছে কথা বলতে হয়। গ্রামের ছোট্ট গণ্ডির মধ্যে এসব কথা চেপে রাখা কঠিন। আস্তে আস্তে লোকেদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। তারানাথ বউয়ের কাছে ঘুমোয় না কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেকে বলতে লাগলো তারানাথ আবার বিয়ে করবে। একদিন রাত্রিরে যথারীতি বৈঠকখানা ঘরে শুয়ে আছি, গরমে কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ভেতর বাড়িতে যাওয়ার দরজায় কে যেন এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি স্ত্রীলোক, কারণ কাপড়ের খসখস আর চুরির শব্দ শোনা যাচ্ছে। বললাম, কে কে ওখানে? উত্তরে দরজার আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এসে আমার খাটের পাশে দাঁড়ালো। আবছা অন্ধকারে ঠাহর করে দেখলাম আমার স্ত্রী। কথা বলতে ইচ্ছে ছিল না, কিন্তু বিদায় করতে গেলেও তো 2-1 কথা না বলে উপায় নেই। জিজ্ঞেস করলাম, কি চাও? খুব মৃদু গলায় সে বলল, তুমি ঘরে শুতে যাও না কেন? আমার একটা ব্রত আছে, জানো তো আমি সন্ন্যাসী হয়ে গিয়েছিলাম। উত্তরে সে বলতে পারত, ব্রত থাকলে বিয়ে করে আমার জীবন নষ্ট করলে কেন? বিয়ে না করলেই পারতে।
কিন্তু কোনো অভিযোগ না করে সে বলল, কাল থেকে ঘরে শুতে যেও। আমি কথা দিচ্ছি তোমার ব্রত নষ্ট করব না। লোকে 5 কথা বলছে, সেসব না চলতে দেওয়াই উচিত। আমার উত্তরের জন্য অপেক্ষা না করেই সে ফিরে গেল। বিবেচনা করে দেখলাম আমার স্ত্রীর কথার যৌক্তিকতা রয়েছে। নিজের চিত্তে দৃঢ়তা রক্ষা করার দায়িত্ব আমারই। ঘনিষ্ঠতা করার থেকে নিজেকে নিশ্চয়ই বিরত রাখতে পারব, কিন্তু আলাদা আলাদা শোবার মতো নাটকীয় কাণ্ড করে পারিবারিক সুনাম নষ্ট করতে যাই কেন? এরপর গ্রামের নিন্দুকেরা নানান খারাপ কথা রটাবে। পরের রাত থেকে নিজের ঘরেই শুতে লাগলাম। রক্ত মাংসের ওপর পরিবেশের প্রভাব পড়বেই। দেহ ধারণ করলে স্বয়ং ঈশ্বরকেও সংস্কারের অধীনতা মানতে হয়। আমার তখন অল্প বয়স, পাশে তরুণী নবপরিণীতা স্ত্রী। ব্রত খুব বেশি দিন থাকল না। আমাদের সেকালে নিয়মকানুন অন্যরকম ছিল। আজকাল বউরা সাজগোজ করে স্বামীর সঙ্গে বায়োস্কোপ দেখতে যায়, কথায় কথায় তর্ক করে, চটুল রসিকতা করে। হাল ফ্যাশনের বিবিরা বিলেত ফেরত স্বামীকে নাম ধরেও ডাকছে খবর পাই। আমাদের সময় বউয়েরা স্বামীদের প্রকৃত শ্রদ্ধা করত, বিনা তর্কে তার উপর সম্পূর্ণ নির্ভর করত। আমার স্ত্রী তার ব্যতিক্রম ছিল না। রোজ সকালে উঠে সে আমাকে প্রণাম করে দিনের কাজ শুরু করত। একদিন ভোরবেলা সে আমাকে প্রণাম করছে, লক্ষ্য করলাম তার হাতের অনামিকা মাঝের আঙুলের চেয়ে সামান্য বড়। ব্যাপারটা একটু অদ্ভুত। সাধারণত মধ্যমার চেয়ে অনামিকা কখনোই বড় হয় না। লক্ষ্যে একজন মানুষের এমন হতে পারে। লক্ষণ শাস্ত্রসার গ্রন্থে এ বিষয়ে কি যেন একটা পড়েছিলাম, কিন্তু কিছুতেই পরিষ্কার করে মনে করতে পারলাম না। পাছে আবার সন্ন্যাসী হয়ে চলে যাই, এই ভয়ে আমার পুঁথিপত্র বাড়ির লোকেরা লুকিয়ে ফেলেছে, চাইলেও দেবে না। কাজেই অনামিকা বেশি লম্বা হলে সেটা কিসের লক্ষণ তা আমি স্থির করে বলতে পারলাম না। জিনিসটা আস্তে আস্তে মনের তলায় ডুবে গেল। এর অনেক বছর পরের কথা। তখন আমি পুরো দস্তুর সংসারী হয়ে পড়েছি। চারিরও জন্ম হয়েছে। তার বয়স বছর 4 হবে। নৌকো করে এক শিষ্য বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলাম। সঙ্গে চারি রয়েছে। আমাকে সে একদণ্ডও চোখের আড়াল করতে চাইত না। পরের দিনই দুপুরে ফিরে আসবার কথা। ভাবলাম মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাই, বেড়াতে পেলে খুশিই হবে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম। স্রোতের মুখে তরতর করে নৌকো ছেড়ে বিকেল 4টের ভেতর অনেকখানি রাস্তা পার হয়ে এলাম। শিষ্যবাড়ি আর ঘন্টা 2-এর পথ। এমন সময় উত্তর পশ্চিম কোণে কাজলের দাগের মতো একটা মেঘ দেখা দিল। আমরা প্রথমে কেউ গ্রাহ্য করিনি, কিন্তু মাঝি বয়স্ক এবং অভিজ্ঞ। তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে বলল, ঠাকুরমশাই, ঝড় উঠবে বলে মনে হচ্ছে, নৌকো কি পাড়ে নেব? আমি হেসে বললাম, মেঘ তো এখনো বহু দূরে। তাছাড়া ও মেঘে তো ঝড় নাও হতে পারে। এসব অচেনা জায়গায় নৌকো ভিড়িয়ে লাভ কি বাবা? তার চেয়ে একটু টেনে চল, আর কতটুকুই বা পথ। কিন্তু সেই মেঘের রেখা দেখতে দেখতে এগিয়ে এসে সমস্ত আকাশ ঢেকে ফেলল, আর সেই সঙ্গে আরম্ভ হলো তুমুল ঝড়। শান্ত নদী মুহূর্তে সংহার মূর্তি ধারণ করল। নবীন মাঝি পাকা লোক, তাই তক্ষুনি নৌকো ডুবে গেল না বটে, কিন্তু আর বেশিক্ষণ যে ভেসে থাকবে এমন ভরসাও করতে পারলাম না। এখন পাড়ের দিকে নেবার চেষ্টা করেও লাভ নেই, কারণ নদীতে উত্তাল ঢেউ উঠেছে। নৌকো মাঝির নির্দেশ মানছে না। হঠাৎ একটা ভয়ানক বাতাসের ঝটকা এলো। নৌকো একদিকে কাত হয়ে ছলাৎ করে, আর অনেকখানি জল উঠে পড়ল খোলে। দাঁতে দাঁত চেপে উল্টো দিকে সমস্ত শরীরের শক্তি দিয়ে হাল ঢেলে ধরে নবীন মাঝি বলে উঠল, আর বুঝি নৌকো বাঁচে না ঠাকুরমশাই? আমার মনের অবস্থা ভেবে দেখো। নিজের জন্য ভাবি না, যত ঝড়ই হোক আমি তো ঠিক সাঁতার কেটে পারে চলে যাব। কিন্তু এই উত্তাল নদীতে চারিকে এক হাতে ধরে সাঁতার কাটা সম্ভব নয়। ওকে ফেলেও নিজের প্রাণ বাঁচাতে পারবো না। দুজনকেই হয়তো আজ ডুবে মরতে হবে। এই সব ভাবছি, চারি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি ভয় পেয়েছো?
আমার জন্য নয়, তোমার জন্য ভয় পাচ্ছি মা। আমার তো ঝড় দেখতে খুব ভালো লাগছে বাবা, কেমন বড় বড় ঢেউ। ঝড় না থামলে বড় বিপদ মা। ঝড়ের জন্য ভয় পাচ্ছ বাবা? ঝড় এক্ষুনি থেমে যাবে। এক্ষুনি শুরু হয়েছে, এই ঝড় কি সহজে থামবার? ওই দেখো বাবা, ঝড় থেমে যাচ্ছে। অবাক হয়ে দেখলাম আকাশে গভীর কালো মেঘের স্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বাতাস পড়ে এসেছে, বড় বড় ঢেউ আর উঠছে না। আস্তে আস্তে যেভাবে ঝড় কমে তেমন নয়, এক মুহূর্তেই যেন বাতাসের প্রকোপ কমে গেল। নবীন মাঝিও ঘর্মাক্ত শরীরে পরিস্থিতির এই আকস্মিক পরিবর্তনে অবাক হয়ে আকাশের দিকে তাকাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই নিরাপদে শিষ্য বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু ঘটনাটা আমি ভুলতে পারলাম না। এর কয়েকদিন বাদে আমার স্ত্রীর জ্বর মতো হলো। চারির শোবার ব্যবস্থা হলো আমার বিছানায়। আমি বসে বসে লণ্ঠনের আলোয় এক আত্মীয়ের কোষ্ঠী তৈরি করছি, পাশে চারি ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক হবে। হঠাৎ দেখি আলো একটু একটু কমে আসছে। বাড়ির পুরনো কাজের লোক হারাধনের ওপর খুব রাগ হলো। সে নিশ্চয়ই আজ সন্ধেবেলা লণ্ঠনে তেল ভরেনি। যাক, একদিক দিয়ে ভালোই হলো, আর রাত না জেগে শুয়ে পড়া যাক। কাগজ কলম তুলে রেখে বাতিটাকে সরাতে যাব, মনে হলো সেটা বেশ ভারী। খালি লণ্ঠন এত ভারী কেন? লণ্ঠনটা তুলে নেড়ে দেখি তাতে তো তেল ভর্তি। আশ্চর্য ব্যাপার, তেল যদি থাকবে তাহলে আলো নিভে যাচ্ছে কেন? অবাক হয়ে বসে রইলাম। চোখের সামনে তেল ভর্তি বাতি একটু একটু করে নিভে গেল। ঘর অন্ধকার হবার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার উপলব্ধি করে আমার গা ছমছম করে উঠল। তাহলে কি এতদিন পরে আবার? ঘরের বাতাসে দেবধূপের স্বর্গীয় পবিত্র সুবাস। চারির মাথার কাছে খাট আর দেওয়ালের মধ্যে যে জায়গাটুকু, সেখানটায় ধীরে ধীরে হালকা নীল আলো ভরে উঠছে, আর সেই আলোর মধ্যে ফুটে উঠল মধুসুন্দরী দেবীর ভুবন মোহিনী মূর্তি। বলেছিলাম আর একবার দেখা হবে, আজ এসেছি, কিন্তু এই শেষবার। আজকের পরে আমাকে চাক্ষুষ আর কখনো দেখতে পাবে না। হাত জোর করে দাঁড়িয়ে আছি, দু চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। দেবী হেসে আবার বললেন, দুঃখ করো না, আগেই তো বলেছি আমাকে একবার পেলে কেউ চিরতরে আর হারায় না। তুমি বুঝতে পারোনি? আমি তো তোমার কাছেই আছি, দেখো, তাকাও। দেবী তর্জনী তুলে ঘুমন্ত চারির দিকে নির্দেশ করলেন। সেদিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এ তো চারি নয়, আমার মেয়ে নয়। মধুসুন্দরী দেবী ছোট্ট মেয়ের রূপ ধরে শুয়ে আছেন। সেই অবয়ব, সেই অনিন্দ দেহকান্তি, কেবল আকৃতি শিশুর মতো। কন্যা রূপে তুমি আমাকে পেয়েছ। এ দেবাংশী মেয়ে, আমার শক্তির কিছু অংশ আমি এর মধ্যে সঞ্চারিত করেছি। সবটা দিইনি, কারণ তাহলে কষ্ট পেত, সংসার করতে পারত না। ওকে যত্ন আর আদরে রেখো। আপনি আপনি কি দায়ে ফেললেন আমাকে? এ মেয়েকে আমি কি করে মানুষ করব? কুঁড়ে ঘরে কি আগুন রাখা যায়? তোমার কোনো চিন্তা নেই, সুখে দুঃখে মেয়ে ঠিক বড় হয়ে উঠবে। ওর বিয়ের জন্য ব্যস্ত হবার কারণ নেই, সম্বন্ধ আপনা আপনি হয়ে যাবে। তবে 17 বছর বয়স পূর্ণ হবার আগে তা হবে না। এমন এমন কেন করলেন দেবী? তুমি যেমন আমার জন্য সাধনা করেছিলে, তার ফলে আমিও তোমাকে প্রার্থনা করেছিলাম। প্রকৃত সাধক পৃথিবীতে বিরল, কিন্তু প্রণয়ী রূপে তো আর সম্ভব নয়। তাই কন্যা রূপে তোমার আমার দুজনেরই সাধ মেটালাম।
আস্তে আস্তে মিলিয়ে গেল অপার্থিব স্নিগ্ধ নীল আলো, মিলিয়ে গেল ধূপের ঘ্রাণ। ইহজীবনে সেই আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে শেষ দেখা। তোমরা বোধহয় এটাকে গল্প হিসেবেই নিলে, কিন্তু বিশ্বাস করো এই ঘটনা সত্যি আমার জীবনে ঘটেছিল। মেয়ের বয়স চোখের সামনে বেড়ে যাচ্ছে, কিন্তু দেবীর নির্দেশ অমান্য করবার সাহস আমার নেই। তাঁর অংশে যদি সত্যি মেয়ের জন্ম হয়, তাহলে তিনিই ওর ব্যবস্থা করবেন। অবশ্য আজই তারানাথের কথার মাঝখানে ঘরে ঢুকলেন ব্রজভূষণ চক্রবর্তী। আমরা সবাই কথা থামিয়ে তার দিকে তাকিয়ে আছি দেখে ব্রজভূষণ ক্লান্তভাবে হেসে বললেন, হ্যাঁ, দুপুরের ট্রেন ফেল করে এই বিপত্তি। বিকেলের ট্রেন ধরে এইমাত্র এসে পৌঁছালাম, মিসেও যাইনি, শটান এখানে চলে এসেছি। তারপর তারানাথের দিকে তাকিয়ে বললেন, আমি কিন্তু কথার মূল্য রাখার খুব চেষ্টা করি। 15 দিন পর আজ দেখা করবার কথা ছিল, দেখুন কত কষ্ট করে এসে পৌঁছেছি। বসুন বসুন, বিশ্রাম করুন। আপনার মা ভালো আছেন তো? হ্যাঁ, মা ভালো আছেন। তাকে সুস্থ করে তুলে তবে আসছি। কিন্তু আমার একটা খুব জরুরি কথা আপনাকে বলবার আছে, জান। কি খবর? আমার মত বদলেছে। পৃথিবীর সব ঘটনাই যুক্তির আলোকে বিচার করা যায় না। সত্যিই ব্যাখ্যার অতীত অনেক কিছু জীবনে ঘটে। গতবার যখন আসি তখন মনের মধ্যে অবিশ্বাস আর আপনার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে এসেছিলাম। এজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা চাইবার প্রয়োজন দেখি না। আপনি আপনার সদ্বুদ্ধি মতো কাজ করেছিলেন। নিজের বিশ্বাসকে অনুসরণ করা অন্যায় নয়। সে যাই হোক, এখন আপনার মতের পরিবর্তন কি করে হলো সেটা যদি বলেন তো শুনি। সেদিন মায়ের অসুখের খবর পেয়ে দেশের স্টেশনে গিয়ে যখন নামলাম, তখন রাত প্রায় 11টা। গাড়ি অনেক লেট ছিল। গ্রামের দিকে 11টা মানে অনেক রাত। গাড়ি ঘোড়া কিছুই পাওয়া সম্ভব নয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেদিন দুর্যোগের রাত ছিল। বুঝতে পারলাম বাড়ি পর্যন্ত কয়েক মাইল রাস্তা এই দুর্যোগে পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে। দুর্গা বলে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করলাম। দেশের স্টেশন থেকে বাড়ি যাওয়ার মোট 2টো রাস্তা আছে। একটা পথ মাঠের ওপর দিয়ে বন জঙ্গল ভেঙে নদী পেরিয়ে গিয়েছে। রাস্তাতে জল কাদা ধান ক্ষেত আছে। ঘন দুর্যোগে যাওয়ার পক্ষে আদৌ ভালো নয়। নদীর ওপরে নড়বড়ে একটা কাঠের সাঁকোও পেরোতে হবে। তবে অন্য পথটা ভালো। ডিস্ট্রিক্ট বোর্ডের পিচ ঢালা রাস্তা বরাবর গ্রাম অবধি চলে গিয়েছে, কিন্তু ও পথে গেলে প্রায় 3 মাইল বেশি ঘুরতে হয়। মানে গ্রামে পৌঁছাতে আমার আরও ঘন্টা 1.5 বেশি লাগবে। তখন মায়ের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। ঠিক করলাম সংক্ষেপের রাস্তাতেই যাব। একটু জলকাদা পড়বে বটে, কিন্তু সে আর কি করা যাবে। কি ভয়ানক পথ! গাঢ় অন্ধকারে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠে অন্ধকারকে যেন আরো গাঢ় করে তুলছে। দুদিকে ধানের ক্ষেত, মাঝখানে পিছল আলের ওপর দিয়ে পা টিপে টিপে চলেছি। মাথার উপর ঝিরঝির করে বৃষ্টি ঝরছে তো ঝরছে। এর মধ্যে আবার হাত ফসকে কাদায় পড়ে টর্চটা গেল নিভে। কত ঝাঁকানি দিলাম, কিছুতেই চলল না। কোনো রকমে বাড়ি পৌঁছালাম। মাঝখানে নদীর ওপর কাঠের পুল পার হওয়ার সময় সত্যি একটু ভয় করছিল। ছোট্ট সরু নদী, কিন্তু বর্ষায় তার রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর। কাঠের পাটাতনের নিচে দুরন্ত বেগে ছুটে চলা জলের শব্দ শুনতে পাচ্ছি। একবার পা ফসকালে আর দেখতে হবে না। যাই হোক, বাড়ি পৌঁছে ডাক্তার বুদ্ধি করে মাকে একটু সুস্থ করে তুললাম। দিন 6 বাদে সকালবেলা বাইরের ঘরে বসে আছি। এমন সময় পাড়ার মুরব্বী শ্যামলাল চাটুর্যে দেখা করতে এলেন। কিছুক্ষণ এ কথা সে কথার পর তিনি বললেন, তোমার মতো মাতৃভক্ত ছেলে দেখলেও আনন্দ হয় বাবা। মায়ের জন্যে এই ঝড় জলের রাতে আসা, বাবা। তার আগের 3 দিন থেকেই বুঝলে
আমাদের এখানে কি বৃষ্টি কি বৃষ্টি! অতখানি ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় আসতে কষ্টও খুব হয়েছে নিশ্চয়ই। তবু মা বলে কথা। না শ্যামলাল কাকা, আমি ও পথে আসিনি। মায়ের জন্য বড্ড ব্যস্ত হয়েছিলাম কি না, তাই সোজা পথেই চলে এসেছি। শ্যামলাল চাটুর্যে অবাক হয়ে বললেন, নদীর পথে? হ্যাঁ, কেন? নদী পার হলে কি করে? কেন, নদীর ওপরে তো কাঠের পুল আছে। আছে নয়, ছিল। তুমি তো এলে রবিবার রাত্রিরে, তার দুদিন আগেই শুক্রবার বিকেলের ঝড়েই ওই সাঁকো ভেঙে পড়ে গিয়েছে। তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে বাবা, তুমি ঘুরপথেই এসেছো। তখন মায়ের অসুখের চিন্তায় তোমার মন ব্যস্ত ছিল, সেই জন্যে মনে করতে পারছো না বোধহয়। যতই মন ব্যস্ত থাকুক, এ ধরনের ভুল মানুষের হতে পারে না। কিন্তু শ্যামলাল কাকা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে আমি আর কথা বাড়ালাম না। এরপর হয়তো উনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহ করবেন। কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ পাড়লাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোলাম নদীর ধারে যাব বলে। প্রায় মাইল আড়াই পথ। তবে আজ কদিন বৃষ্টি থেমে যাওয়াতে মাঠঘাট শুকিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। সত্যি নদীর ওপরে কাঠের সাঁকোটা নেই। এবারে যেখান থেকে পুল শুরু হয়েছিল সেখানে কয়েকটা বাঁধুনির কাঠ পড়ে আছে মাত্র। আশ্চর্য, আমি কি তবে বাতাসে হেঁটে নদী পার হয়েছিলাম? নদীর ধারেই মাঠে কয়েকজন চাষি খেতে কাজ করছে। তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই সাঁকো কবে ভেঙেছে বলতে পারিস? কেন পারবো না কর্তা, গেল শুক্রবার রাত্রিরে ঝড় হলো না, সেই ঝড়েই তো ভাঙলো। ওরে বাবা, কি হুড়মুড় বিকট শব্দ! লোকটা সবিস্তারে পুল ভাঙার গল্প শুনিয়ে গেল। আমার কিন্তু তখন কানে আর কিছুই ঢুকছে না, মাথার মধ্যে কেমন যেন করছে। এই আমার ঘটনা। এর কি ব্যাখ্যা হতে পারে তা আমি জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে আপনার কাছে এসে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। ব্রজভূষণ থামলেন। তারানাথ নির্বিকার। ব্রজভূষণের কাহিনী শুনে তার বিস্ময় বোধ হয়েছে বলে মনে হয় না। আপনাকে একটা মুখবন্ধ খাম দিয়েছিলাম, সেটা আজ নিয়ে আসার কথা ছিল। এনেছেন? আগে এনেছি। তারানাথ বলল, এর মধ্যে খোলেননি তো? চক্রবর্তী মশাই, আমি কিন্তু কথার মানুষ। বেশ, এবার খামটা খুলে দেখুন দেখি ভেতরে কাগজে কি লেখা আছে। কিশোরী ব্রজভূষণের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে পড়ল, তারপর নিঃশব্দে আমার দিকে বাড়িয়ে দিল। হাতে নিয়ে দেখলাম গোটা স্পষ্ট হস্তাক্ষরে তাতে লেখা, নদীর ওপর সাঁকোটা কিভাবে পার হয়েছিলেন। তাহলে তাহলে আপনি কি? না, আমি নই। আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছিলাম যাতে আপনার জীবনে বিশ্বাসের শান্তি নেমে আসে। তিনি যা করবার করেছেন। আমি বুঝতে পেরেছিলাম সেদিন আপনি মায়ের কাছে পৌঁছতে পারবেন না। কিন্তু কি করে বুঝলেন? তারানাথ উত্তর না দিয়ে চুপ করে রইল। ব্রজভূষণ আবার বললেন, আচ্ছা থাক, আমি জবাব চাই না, কিন্তু আমার একটা প্রার্থনা রয়েছে, তা আপনাকে পূরণ করতেই হবে। বলুন। দেশে আমার এক ভাগ্নে রয়েছে, আইএ পাস, খুব শান্ত আর সচ্চরিত্র ছেলে, গ্রামের জুনিয়র হাই স্কুলে পড়ায়। তো এবার গিয়ে দেখি তার বিয়ের সম্বন্ধ খোঁজা হচ্ছে। আপনার মেয়েকে সেদিন দেখে গিয়েছিলাম, ভারী পছন্দ হয়েছিল। বোনের কাছে আপনার মেয়ের কথা বলায় তিনি রাজি হয়েছেন। আমার তো মেয়ে দেখাই আছে, আর কেউ দেখবে না। তো বলছিলাম, সামনের মাসে 17 কি আপনি বিয়ে দিতে পারবেন? আমাদের কোনো দাবি নেই, শাখা সিঁদুর পরিয়ে পাঠাবেন। ব্রজভূষণের হাত জড়িয়ে ধরল তারানাথ। বলল, আমি কন্যার পিতা, আমার আর কি আপত্তি থাকতে পারে?
যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আমাদের দিকে ফিরে তারানাথ বলল, দেখলে দেবীর কথা কেমন ফলে গেল। তোমাদের বলা হয়নি, আজ চারির জন্মদিন। আজ ওর বয়স 17 বছর পূর্ণ হলো। তোমাদের বৌঠান পায়েস রেঁধেছেন, একটু খেয়ে যেও। দেবীর প্রসঙ্গ বুঝতে না পেরে ব্রজভূষণ তাকিয়ে আছেন দেখে তারানাথ বলল, আপনাকে একটা গল্প বলবো, তবে আজ নয়, আর একদিন। চারি আমাদের জন্য পায়েস নিয়ে এলো বাটি করে। আজকে তার বিশেষ সাজ করার মর্ম এতক্ষণে বুঝতে পারলাম। তারানাথ ব্রজভূষণকে দেখিয়ে বলল, একে প্রণাম করো মা, ইনি তোমার মানে গুরুজন আর কি, এদেরও করো। আমাদের মজা লাগছিল। ঠিক 17 বছরের জন্মদিনেই চারির বিয়ে ঠিক হয়ে গেল। চারি ভেতরে যেতে তারানাথ বলল, বছর 3 আগে এক সাধুর কাছে লক্ষণ শাস্ত্র সার বইখানা পেয়েছিলাম। অঙ্গুলি সংস্থান অধ্যায় খুলে দেখি, তাতে লেখা আছে, কোনো জাতিকার যদি অনামিকা মধ্যমার চেয়ে লম্বা হয় তবে তার দেবাংশী এবং তেজস্বী কন্যার জননী হওয়ার সম্ভাবনা। সবই মিলে গেল, কি বলো? তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ব্রজবাবু, সেদিন আপনার চা খাওয়া হয়নি, এখন একটু চা করতে বলি। সানডে সাসপেন্সে শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। গল্প পাঠে সমক, চারির চরিত্রে মোহর, গ্রামবাসী এবং শ্যামলাল চট্টোপাধ্যায় পুষ্পল, চাষী ইন্দ্রনীল, হরিদাস ভট্টাচার্য এবং জ্যাঠামশাই শঙ্করী প্রসাদ মিত্র, কিশোরী অগ্নি, মধুসুন্দরী দেবী গোধূলি, মাঝি সায়ক, নলিনাক্ষ ভট্ট আকাশ চক্রবর্তী, রমেন দীপক, তারানাথের স্ত্রী দেবস্মিতা এবং ব্রজভূষণের চরিত্রে সায়ক আমান। তারানাথ তান্ত্রিকের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি।